প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সকল অনার্স কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম ও অভিনন্দন জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। যেহেতু করোনার দ্বিতীয় প্রকোপ শুরু হয়েছে, ইতিমধ্যে ইউরোপের দেশগুলোতে এর প্রকোপ আকার ধারণ করেছে, তাই বাংলাদেশে আমাদের সকল শিক্ষার্থীদেরকে করোনা মোকাবেলার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানাচ্ছি এবং বিভিন্ন সময় সরকার কর্তৃক ঘোষিত যেসব স্বাস্থ্যবিধি জানানো হচ্ছে সেগুলি পালন করার জন্য অনুরোধ করে আমরা আজকে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের 231-911 বাংলাদেশ লোক প্রশাসন বিষয়ের উপর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ লোকমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। আমাদের আজকের লেকচারের শিরোনাম, এটি আমাদের 8ম লেকচার। লেকচারের শিরোনাম হচ্ছে বাংলাদেশের মাঠ প্রশাসন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে বর্তমান আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জনগণের সর্বাধিক সেবা নিশ্চিত করা। যে রাষ্ট্র যত বেশি সফল হিসাবে বিবেচিত হয়, আধুনিক কালের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। এই কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের প্রধান অস্ত্র হচ্ছে লোক প্রশাসন বা সরকারি প্রশাসন। মূলত রাজনৈতিক সরকারগুলো জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে তারা আইন প্রণয়ন করে, সরকার গঠন করে। সরকারের যে 3টি অঙ্গ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, শাসন বিভাগের কাজ হচ্ছে আইনের বাস্তবায়ন করা এবং বিচার বিভাগের কাজ হচ্ছে আইন অনুযায়ী বিচার কার্য সম্পাদন করা। এবং প্রত্যেকটি বিভাগের সাথে প্রত্যেকটি বিভাগের একটি চেক অ্যান্ড ব্যালেন্স, নিয়ন্ত্রণ এবং ভারসাম্য নীতি আমরা লক্ষ্য করি। কাজে এই শাসন বিভাগের কাজই হচ্ছে সরকার যে আইন প্রণয়ন করবে সে আইনের বাস্তবায়ন করা হচ্ছে মূলত শাসন বিভাগের কাজ তথা লোক প্রশাসনের কাজ। বাংলাদেশে রয়েছে মূলত একটি কেন্দ্রীয় সরকার ব্যবস্থা, যেটাকে আমরা বলি এককেন্দ্রিক ব্যবস্থা। এককেন্দ্রিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। আমরা এই এককেন্দ্রিক সরকার ব্যবস্থার বিপরীত একটি সরকার ব্যবস্থার কথা তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কিছু ক্ষমতা কেন্দ্রের হাতে থাকে বা কেন্দ্রীয় সরকারের হাতে থাকে, আর কিছু ক্ষমতা প্রাদেশিক গভর্নমেন্টের হাতে থাকে। এবং কেন্দ্র কি ক্ষমতা ভোগ করবে সেটা যেমন একদিকে সংবিধানে উল্লেখ থাকে, আবার প্রদেশ কি কি ক্ষমতা ভোগ করবে সেটাও সংবিধানে উল্লেখ থাকে। এবং সেখানে যুক্তরাষ্ট্রীয় আদালত থাকে, সেই আদালত হচ্ছে মূলত কেন্দ্র এবং প্রদেশের ক্ষমতা নিয়ে যদি কোনো দ্বন্দ্ব দেখা দেয় সেটি মীমাংসা করার জন্য রয়েছে যুক্তরাষ্ট্রীয় আদালত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছিলাম বাংলাদেশ মূলত হচ্ছে এককেন্দ্রিক ব্যবস্থা। এখানে সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকার হাতে ন্যস্ত থাকে এবং এই সরকারের তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের জন্য লোক প্রশাসন বা সরকারি প্রশাসনকে কাজে লাগান। এবং সরকারি প্রশাসন বা লোক প্রশাসনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সচিবালয় বা কেন্দ্রীয় প্রশাসন, দুই হচ্ছে মাঠ প্রশাসন। আমরা গত ক্লাসে আমরা সচিবালয় বা কেন্দ্রীয় প্রশাসন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সচিবালয় হচ্ছে মূলত আমাদের শাসন ব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি,
মন্ত্রীর পরে যার অবস্থান সেটা হচ্ছে সচিব। সচিবালয় হচ্ছে যারা মূলত সচিবরা যেখানে বসেন, সকল মন্ত্রণালয়ের সচিবরা যে কক্ষে যে অফিসে বসেন সেটা হচ্ছে সচিবালয়। আমাদের সচিবালয় মূলত সেগুনবাগিচা বাংলাদেশ প্রেস ক্লাবের পূর্ব পাশে মূলত আমাদের সচিবালয় অবস্থিত। আমরা অনেকেই এটা খুব গুরুত্বপূর্ণ অফিস বাংলাদেশ সরকারের, সবাই জানে এবং চিনি। এবং সকল মন্ত্রণালয়ে বিভাগের অধস্তন সংস্থার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সচিবালয়। সচিবালয় সম্পর্কে আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। কতগুলি সচিবের যে অফিস, সচিবালয়ের সমষ্টি হচ্ছে সচিবালয়। এবং সচিবালয়ের সাথে আমরা বলেছিলাম সংশ্লিষ্ট বিভাগ আছে, অধস্তন অফিস আছে। প্রত্যেকটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ আছে এবং অধস্তন অফিস আছে। আমরা গত ক্লাসে সংশ্লিষ্ট বিভাগ এবং অফিসের মধ্যে পার্থক্য আমরা আলোচনা করেছিলাম। বলছিলাম যে সচিবালয়ের সাথে সংশ্লিষ্ট বিভাগের সম্পর্ক হচ্ছে ডাইরেক্ট এবং ডিক্লার্ড, অর্থাৎ এটা প্রত্যক্ষ সম্পর্ক, আর একটা হচ্ছে ডিক্লার্ড। আমরা অর্থ মন্ত্রণালয়ের একটি কথা বলেছিলাম যে একটি বিভাগের 7টি অধস্থ সংশ্লিষ্ট অফিস আছে। ঠিক তেমনি প্রত্যেকটি মন্ত্রণালয়ে বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগ আছে এবং অধস্তন অফিস আছে। আর অন্যদিকে অধস্তন অফিসগুলি মূলত মাঠ পর্যায়ে থাকে। তাদের সাথে সচিবালয়ের যে সম্পর্ক সেটা ডাইরেক্ট না। সংশ্লিষ্ট অফিসের মাধ্যমে তারা সচিবালয়ে বিভিন্ন তথ্য উপাত্ত এবং প্রয়োজনীয় নির্দেশনা তারা পেয়ে থাকেন এবং উপাত্ত দিয়ে সচিবালয়কে সংশ্লিষ্ট অফিসের মাধ্যমে সমৃদ্ধ করেন। আমাদের দ্বিতীয় হচ্ছে মাঠ প্রশাসন। মাঠ প্রশাসন হচ্ছে এখানে বিভাগীয় পর্যায়ে আছেন, জেলা পর্যায়ে আছেন, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে মাঠ প্রশাসন বিস্তৃত। মাঠ প্রশাসন বলতে আমরা কি বুঝি? মাঠ প্রশাসন বলতে হচ্ছে মাঠ পর্যায়ের প্রশাসনকে আমরা বুঝি। মাঠ পর্যায়ে বলতে প্রশাসন বলতে সেই অংশকে বোঝায় যারা সরকারের নীতিমালা বাস্তব ক্ষেত্রে প্রয়োগের জন্য কাজ করে। সরকারের নীতিমালা বাস্তব ক্ষেত্রে প্রয়োগের জন্য কাজ করে। ডক্টর অদূত ভূঁইয়া তার লোক প্রশাসন গ্রন্থে বলেছেন যে রাষ্ট্রকে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত করে সরজমিনে যে প্রশাসন ব্যবস্থা পরিচালনা করা হয় তাকে বলে মাঠ প্রশাসন। এটা বিভাগ, জেলা, উপজেলা এবং মাঠ প্রশাসনের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাপিডিয়াতে মাঠ প্রশাসন সংজ্ঞা দিয়ে এইভাবে বলেছেন যে মাঠ প্রশাসন বলতে প্রশাসনিক সেই বিভাগকে বুঝি যেমন জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের প্রশাসনকে মূলত মাঠ প্রশাসন হিসেবে ধরা হয়। বাংলাদেশের মাঠ প্রশাসন কাঠামো। বাংলাদেশ বিশ্বের সবচাইতে ঘনবসতিপূর্ণ দেশগুলির মধ্যে অন্যতম। আয়তনের দিক থেকে দেশটি অবস্থান বিশ্বের 92তম এবং জনসংখ্যার দিক থেকে রাষ্ট্রটির অবস্থান হচ্ছে 8ম। অর্থাৎ আমাদের আয়তন ছোট, জনসংখ্যা বেশি। বাংলাদেশের মাঠ প্রশাসন নির্বাচিত ও মনোনীত 2 ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান। একটা হলো স্থানীয় সরকার, যেটা অনির্বাচিত প্রতিনিধির দ্বারা পরিচালিত হয়। একটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার, যেটা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এবং পরিচালিত হয়। আমাদের মহান সংবিধানে বলা আছে এরকম যে দেশের প্রশাসনিক ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে ক্ষমতা জনগণের কাছে পৌঁছে দিতে হবে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই মূলত মাঠ পর্যায়ে তাদের ক্ষমতা চর্চা করবে এবং জনগণের প্রতিনিধি জনগণের মূল সেবক হিসাবে কাজ করবে। মাঠ প্রশাসনের যে যেন তার উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারে সেই জন্য এটাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম স্তর হচ্ছে বিভাগ। স্বাধীনতা লাভের পর 4টি বিভাগ থাকলেও বর্তমানে আমাদের 8টি বিভাগ রয়েছে। বিভাগীয় পর্যায়ে সরকার যুগ্ম সচিব পদমর্যাদার একজন সিভিল সার্ভেন্ট দায়িত্ব পালন করেন। একসময় আমাদের 4টি বিভাগ ছিল, তোমরা জানো, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। বর্তমানে আমাদের আরো অনেকগুলি বিভাগ হয়েছে, সিলেট হয়েছে, রংপুর হয়েছে, ময়মনসিংহ হয়েছে, অর্থাৎ আমাদের বর্তমানে 8টি বিভাগ হয়েছে। এই যে বিভাগের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং বিভাগীয় পর্যায়ে সরকার যুগ্ম সচিব পদমর্যাদার একজন সিভিল সার্ভেন্টকে দায়িত্ব পালন করেন।
আমরা জানি সচিবালয়ে সচিব বা সিনিয়র সচিব থাকেন, পরবর্তীতে হচ্ছে অতিরিক্ত সচিব, এরপরের স্টেজ হচ্ছে মূলত যুগ্ম সচিব। দ্বিতীয়ত স্তরে বাংলাদেশ মাঠ প্রশাসনের সবচাইতে শক্তিশালী স্তর হচ্ছে জেলা প্রশাসন, এবং এই প্রথম দিকে আমাদের দেশে 19টি জেলা থাকলেও 1982 সালের পর প্রশাসনিক সংস্কারের মাধ্যমে 1984 সালে এর সংখ্যা 64তে উন্নীত করা হয়। সরকারের এ পর্যায়ে পরোক্ষভাবে নির্বাচিত প্রতিনিধি থাকেন, যিনি জেলা পরিষদের চেয়ারম্যান নামে পরিচিত, এবং প্রতিটি জেলায় উপসচিব পদমর্যাদার একজন সরকারি কর্মকর্তা জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থাৎ এই পর্যায়ে আমরা দেখি নির্বাচিত, পরোক্ষভাবে নির্বাচিত একটা ব্যবস্থা, যেটা জেলা প্রশাসন স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেন। পাশাপাশি খুব শক্তিশালী একটি সরকারি প্রতিনিধি, যিনি সরকারের উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় স্তর যেটা 1984 সাল থেকে নানাভাবে মাঠ পর্যায়ে আলোচিত, সবচাইতে আলোচিত সমালোচিত যে সংস্থা, সেটা হচ্ছে জেলা প্রশাসন। প্রতিটি জেলায় গঠিত হয় কয়েকটি উপজেলাকে নিয়ে। প্রতি জেলায় সরকারের, আমরা দেখি প্রতিটি উপজেলায় সরকারের সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মচারী যুক্ত থাকেন। বর্তমানে বাংলাদেশে প্রায় 489টি উপজেলা রয়েছে, এবং প্রত্যেকটি উপজেলায় যে উপজেলা নির্বাহী অফিসার বা যিনি সিনিয়র সহকারী পদমর্যাদার একজন কর্মকর্তা আছেন, তিনি উপজেলার যাবতীয় কার্য তদারকি করেন এবং সরকারের নিকট বিভিন্ন মন্ত্রণালয়ের যে অধস্তন অফিসগুলো আছে সেগুলি থেকে প্রাপ্ত তথ্য এবং উপাত্ত সংশ্লিষ্ট অফিসে বা সচিবালয়ে প্রেরণ করেন। আমরা দেখছি যে উপজেলা পর্যায়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রয়েছেন এবং 2 জন ভাইস চেয়ারম্যান, যার মধ্যে একজন মহিলা, এরাও জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। অর্থাৎ এখানেও আমরা দেখি স্থানীয় সরকারের প্রতিনিধিও আছে, আর স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারেরও প্রতিনিধি আমরা লক্ষ্য করি। চতুর্থ স্তর যেটা, সেটা হচ্ছে স্থানীয় পর্যায়ে সর্বশেষ স্তর, যেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের সিভিল সার্ভিস ব্যান্ডের কোনো কর্মকর্তা থাকেন না। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান থাকেন, 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান থাকেন, এবং 9 জন কাউন্সিল নিয়ে সর্বমোট 13 জন সদস্য নিয়ে মূলত ইউনিয়ন পরিষদ গঠিত হয়। পরিষদকে তার কাজে সহায়তা করার জন্য ইউনিয়ন পরিষদ সচিব এবং অফিস সহায়ক থাকেন, যারা সরকারের কর্মচারী হিসাবে ইউনিয়ন পরিষদকে তাদের সেবা প্রদানে সহযোগিতা প্রদান করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আলোকপাত করলাম মাঠ পর্যায়ে যে প্রশাসনের যে 4টি স্তর, এই 4টি স্তর নিয়ে আমরা আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করছি যে মাঠ পর্যায়ের প্রশাসনে স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে কাজের সমন্বয়ের অভাব আমরা লক্ষ্য করি। অনেক সময় ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব আমরা লক্ষ্য করি। এটি মূলত আমাদের মাঠ পর্যায়ের প্রশাসনের একটি সবচেয়ে বড় সমস্যা। বাংলাদেশ লোক প্রশাসনের উত্তরসূরি আমরা বলি যে পূর্বসূরি হচ্ছে পাকিস্তানের সিভিল সার্ভিস, যার পূর্বসূরি ছিল ভারতীয় সিভিল সার্ভিস। অর্থাৎ আমরা মূলত উত্তরাধিকারী সূত্রে ব্রিটিশদের গড়া যে সিভিল সার্ভিস ছিল, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, সেই ইন্ডিয়ান সিভিল সার্ভিসের আদলেই মূলত গড়ে উঠেছে পাকিস্তান সিভিল সার্ভিস, যার উত্তরসূরি হচ্ছেন বাংলাদেশ সিভিল সার্ভিস। এবং আমরা বলেছিলাম এর আগে 2-3টা ক্লাস আগে যে এখানকার তখনকার সময় ব্রিটিশদের যে একটি লক্ষ্য ছিল, সেটা হচ্ছে যে একদিকে হচ্ছে ট্যাক্স আদায় করা, অত্যাধিক ট্যাক্স আদায় করা, রাজস্ব আদায় করা, আরেকটি হচ্ছে এখানে শাসন শোষণকে দীর্ঘায়িত করা, তাদের ক্ষমতা থাকার একটা ইচ্ছা। আরেকটি ছিল যে যার কারণে তাদের এই যে মানসিকতা, নেতিবাচক মানসিকতার কারণে সিভিল সার্ভেন্টদেরকেও ঠিক সেইভাবে তারা গড়ে তুলেছিল। এবং এসব সিভিল সার্ভেন্টরা তাদের মগজ ধলাই করা হতো ট্রেনিং এর মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে। তাদের মধ্যে একটি
এদেশ বিরোধী একটা মনোভাব তাদের মধ্যে জাগ্রত করা হতো এবং তাদের ট্রেনিং এর যে প্রশিক্ষণের যে কৌশল ছিল সেটাই ছিল মূলত সাধারণ ব্রিটিশদের আনুগত্য হওয়ার জন্যই করা হয়েছিল এবং দেখা গিয়েছিল যারা যেসব অভিজাত শ্রেণী জমিদার শ্রেণীর লোকজনদেরকে নিয়োগ দেওয়া হতো। একটা 1854 সাল পর্যন্ত এরকম একটা ব্যবস্থা ছিল যে কোম্পানির যারা কোম্পানি ছিল সেই কোম্পানির সুপারিশের ভিত্তিতে সিভিল সার্ভেন্ট লোক নিয়োগ করা হতো। অর্থাৎ ব্রিটিশদের একটি আনুগত্যশীল একটা বাহিনী ছিল মূলত সিভিল সার্ভেন্ট। পাকিস্তানে একে আমরা বলেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সে কিন্তু একসময় আইসিএস অফিসার ছিলেন। কাজে ঠিক তেমনিভাবে লাহোরেও একই ধরনের একই কায়দায় প্রশিক্ষণ একাডেমি গঠন করা হয় ব্রিটিশদের আদলে। তো যাই হোক, আমরা দেখি যে বাংলাদেশ সিভিল সার্ভেন্টের মধ্যেও সেই ব্রিটিশদের যে উপনিষিকতার যে মনোভাব আমরা লক্ষ্য করি এবং ব্রিটিশরা এদেশে সিভিল সার্ভেন্ট গড়ে তুলেছিল তাদের বিশ্বস্ত অনুগত বাহিনী তৈরি করা এবং এদেশের মানুষকে শোষণ ও নিষ্পেষণ করার জন্য। বাংলাদেশে বারবার সিভিল সার্ভিসের সংস্কার করা হয়েছিল জনবান্ধব সার্ভিস গড়ে তোলার জন্য। সিভিল সার্ভিসের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে বিভিন্নমুখী পদক্ষেপ। মাঠ প্রশাসনের উপর গভীর নজরদারি জোরদার করা হলেও নানামুখী সমস্যার কারণে কাঙ্ক্ষিত সুফল আমরা পাই নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সমস্যাগুলো সেই সমস্যাগুলি আমরা আলোকপাত করব। সমস্যাগুলির মধ্যে রয়েছে আমলাতান্ত্রিক দ্বন্দ্ব। আমরা দেখি যে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে সরকারের বিভিন্ন ক্যাডারের লোকজন থাকেন এবং প্রশাসন ক্যাডারের প্রতিনিধি হিসাবে মূলত ইউএনও সেখানে দায়িত্ব পালন করেন। জেলা পর্যায়ে ডেপুটি কমিশনার দায়িত্ব পালন করেন। কিন্তু এখানে অন্যান্য মন্ত্রণালয়ের যে অফিসার বৃন্দ আছেন তাদের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব থাকে এবং প্রশাসন ক্যাডারের লোকজন অন্যান্য কৃষি, প্রকৌশলী, শিক্ষা বিভিন্ন ক্যাডারের লোকজনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় এবং তারা নিজেদেরকে অভিজাত শ্রেণী মনে করে, নিজেদেরকে চক্রবর্তী শ্রেণী মনে করে। ফলশ্রুতিতে মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসনের সাথে, প্রকৌশলীদের সাথে, কৃষিবিদদের সাথে, চিকিৎসাবিদদের সাথে তাদের একটা দ্বন্দ্ব সবসময় লেগে থাকে। ২, কেন্দ্র ও মাঠ প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব। অনেক সময় আমরা দেখি যে সচিবালয়ের সাথে মাঠ প্রশাসনের একটা দূরত্ব থাকে। মাঠ প্রশাসন যেহেতু মাঠ পর্যায়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যার নিরিখে তারা সমস্যার সমাধানের চেষ্টা চালায়। কিন্তু কেন্দ্রীয় সরকার বা এককেন্দ্রিক সরকারের কেন্দ্র থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেগুলি কিন্তু মাঠ পর্যায়ে এসে বাস্তবায়ন করতে গিয়ে অনেক সময় মাঠ প্রশাসনে যারা কাজ করেন তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। অর্থাৎ এই যে কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়ার যে মানসিকতা, সেই মানসিকতা মাঠ প্রশাসনের উপর একটা বিরূপ মনোভাব সৃষ্টি করে। ফলশ্রুতিতে আমরা দেখি যে কেন্দ্রের এবং মাঠ পর্যায়ে প্রশাসনের মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়। রাজনৈতিক হস্তক্ষেপ অনেক সময় আমরা দেখি যে আমাদের স্থানীয় সরকারকে অনেক সময় হস্তক্ষেপ করে। স্থানীয় পর্যায়ে যারা মেম্বার অফ পার্লামেন্ট তাদের মূল কাজ হচ্ছে মূলত জনগণের প্রতিনিধি হিসেবে যুগোপযোগী আইন প্রণয়ন করা। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে যারা মেম্বার অফ পার্লামেন্ট, আইনসভার সদস্য তারা উন্নয়নে সবচাইতে সক্রিয় থাকেন এবং তারা যখন নির্বাচনে অংশগ্রহণ করেন তখনও জনগণের সাথে একটি কমিটমেন্ট তারা পেশ করেন। তারা যদি নির্বাচিত হন তাহলে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন। কিন্তু সত্যিকার অর্থে আইনসভার সদস্যদের কাজ হচ্ছে তাদের বুদ্ধিমত্তা দ্বারা, তাদের বিচক্ষণতা দ্বারা, তাদের দক্ষতা দ্বারা আইন প্রণয়ন করা। সরকারের উন্নয়ন মূলত তাদের কাজ নয়। সরকারের উন্নয়নমূলক কাজ হচ্ছে স্থানীয় সরকারের কাজ। কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে আমরা লক্ষ্য করি যে মেম্বার অফ পার্লামেন্ট যারা নির্বাচিত হন তারা সবসময় স্থানীয় সরকার উন্নয়নের জন্য কাজ করেন। যে স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের কাজের উপর তারা হস্তক্ষেপ করেন, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এই রাজনৈতিক হস্তক্ষেপ বিশেষ করে মেম্বার অফ পার্লামেন্টের উপজেলার উপরে, জেলা পর্যায়ের উপরে, জেলা প্রশাসনের উপরে, বিভাগীয় প্রশাসনের উপর হস্তক্ষেপের ফলেও অনেক সময় দেখা যায়
আমরা মাঠ পর্যায়ে প্রশাসনের সমস্যা দেখা দেয়। সাধারণ ও বিশেষজ্ঞদের মধ্যে দ্বন্দ্ব, যে আমরা বলেছিলাম কিছুক্ষণ আগেও যে আমলাতান্ত্রিক দ্বন্দ্ব, এটাও একটি, যে জেলা প্রশাসক যেভাবে চিন্তা করছেন, ডাক্তার সাহেব সেভাবে চিন্তা করছেন না, ইঞ্জিনিয়ার সাহেব সেভাবে চিন্তা করছেন না, কৃষিবিদ সেভাবে চিন্তা করছেন না। ফলশ্রুতিতে এই বিশেষ প্রশাসনের সাথে যেসব কারিগরি ক্যাডার আছে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। বিসিএস পুলিশ ও প্রশাসন ক্যাডারের মধ্যে দ্বন্দ্ব, এটা দীর্ঘদিন ছিল। বর্তমানে এই দ্বন্দ্ব অনেকটা নিরসন হয়েছে। একসময় প্রশাসন ক্যাডারের লোকজনই মূলত পুলিশ ক্যাডারের লোকজনের এসিআর দিতেন, অর্থাৎ অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট পেশ করতেন। বর্তমানে ২ টি আলাদা ক্যাডার হয়ে যাওয়ার কারণে প্রশাসন ক্যাডার আর আগের মতো পুলিশ প্রশাসনের উপর সেইরকম নজরদারি করতে পারছেন না। ফলে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে প্রশাসন ক্যাডারের সাথে পুলিশ ক্যাডারের সাথে দ্বন্দ্ব সংঘাত লেগেই আছে। অনেক সময় এটাও লক্ষ্য করা যায় প্রশাসন ক্যাডারের ডিসি সাহেবের যে নির্দেশ সেটা পুলিশ প্রশাসন অযৌক্তিক মনে করে, তারা সেটা অনেক সময় মানতে বাধ্য থাকেন না। ফলশ্রুতিতে এখানেও একটা দ্বন্দ্ব আমরা লক্ষ্য করি এবং প্রশাসন ক্যাডারের এখন আর আগের মতো পুলিশ বাহিনীর উপর যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ এখন নাই বলিলেই চলে। স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব। আমরা বলছি যে যেকোনো প্রশাসনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করার যে পূর্বশর্ত হচ্ছে স্বচ্ছতা, ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবল যদি হয় প্রশাসন, তাহলে সেই প্রশাসনের পক্ষেই তার কাঙ্ক্ষিত অর্জন, লক্ষ্য পৌঁছানো সম্ভব হয়। যদি সেটা ট্রান্সপারেন্ট না হয়, অ্যাকাউন্টেবল না হয়, তাহলে সেখান থেকে আমরা সুফল আমরা পাবো না। প্রশাসনের দলীয়করণ, এটিও আজকের আমরা দেখি যে একটা বিশাল সমস্যা। আমরা এটা একটি বিশাল সমস্যা, মাঠ পর্যায়ের প্রশাসন। দেখা যাচ্ছে যে প্রশাসকদের নিয়োগের ক্ষেত্রে তার দলীয় পরিচয় নেওয়া হচ্ছে। তার আ এসিআর, তার রাজনৈতিক পরিচয়। যদিও আমাদের সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধি ৭৯ অনুযায়ী বলা আছে যারা প্রশাসক হবেন তারা হবেন নির্দলীয়। তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না। তারা কোনো রাজনৈতিক সভা সমাবেশে অংশগ্রহণ করতে পারবে না। কিংবা তারা দলীয় কোনো ব্যক্তিগত ভোটাধিকার প্রয়োগ করতে পারলেও কিন্তু তাদের কোনো সচরাচর কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না। কিন্তু আমরা দেখি যে এখন প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে লোক নিয়োগের ক্ষেত্রে তার রাজনৈতিক পরিচয় খোঁজা হয়। যখনই যে দল ক্ষমতায় আসেন, সেই দলে যারা আস্থাভাজন তাদেরকেই মূলত প্রশাসনের ইউএনও এবং ডিসি এবং বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়। এই দলীয়করণের কারণেও প্রশাসন আগের মতো নিরপেক্ষ অবস্থানে থেকে তার কাজ করতে পারেন না। আমলা ও রাজনীতিবিদদের দ্বন্দ্ব, আমরা বলেছি যে এই দ্বন্দ্বটাই মূলত উপজেলা পরিষদের প্রকট এবং এছাড়া আজকে উপজেলা পরিষদের উপর যে মেম্বার অব পার্লামেন্টের যে খবরদারি, আজকের ১৯৯৮ সালে উপজেলা পরিষদের যে ২৪ নম্বর আইনে সেখানে বলা আছে যে উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে থাকবেন স্থানীয় মেম্বার অব পার্লামেন্ট বা এমপি মহোদয়। ফলশ্রুতিতে এবং এমপি মহোদয়ের দৃষ্টিগোচর ছাড়া তাকে আ তার দৃষ্টিগোচর ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কোনো রিপোর্ট পেশ করতে পারবে না বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কোনো তথ্য উপাত্ত পেশ করতে হলে সেক্ষেত্রে এমপি মহোদয়ের পূর্ব সম্মতির প্রয়োজন হয়। ফলশ্রুতিতে আমরা দেখি যে ইউনূস সাহেবের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বা ইউনুস সাহেবের সাথে লোকাল মেম্বার অব পার্লামেন্টের মধ্যে একটা দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের যে আমরা দেখি মাঠ পর্যায়ে প্রশাসনের যে দ্বন্দ্ব সেগুলি নিরসন করার জন্য আমরা কিছু প্রস্তাব উপস্থাপন করছি। এক, সুশাসন প্রতিষ্ঠা করা। সুশাসন মানে ভালো শাসন। অর্থাৎ আমরা সুশাসন বলতে সেই শাসনকে বুঝি যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে না। ধনী গরিব নির্বিশেষে সবার জন্য আইন সমভাবে প্রযোজ্য এবং রাষ্ট্রের যেসব সুযোগ সুবিধা আছে সেসব সুযোগ সুবিধা একজন নাগরিক হিসেবে একজন প্রেসিডেন্ট সেই যে সুযোগ সুবিধা যে অধিকার ভোগ করবে, একজন সাধারণ নাগরিকও সেই অধিকার ভোগ করবে। ২, আন্তঃক্যাডার বৈষম্য দূর করা। আমরা বলেছিলাম যে প্রশাসন ক্যাডারের সাথে বিভিন্ন ক্যাডারের যে বৈষম্য দিন, দিন প্রকট হচ্ছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য,
তারপরে বিভিন্ন যে টেকনিক্যাল ক্যাডার গুলো আছে তাদের চরম আকার ধারণ করছে এবং প্রশাসন ক্যাডারের লোকজন নিজেদেরকে উচ্চ শ্রেণী মনে করছে। এই দ্বন্দ্বও আমাদের আন্তঃক্যাডার বৈষম্য দূর করার জন্য প্রচেষ্টা গ্রহণ করতে হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বারবার উদ্যোগ নিলেও আমরা দেখি কোন এক অদৃশ্য কারণে এই সকল উদ্যোগগুলো সফল বাস্তবায়ন হচ্ছে না। সকলের সমান অংশগ্রহণ নিশ্চিত করা, প্রশাসনকে অপরাজনীতি হস্তক্ষেপ থেকে মুক্ত করা। আমরা বলেছিলাম যে রাজনীতির যে হস্তক্ষেপ আছে সেটাকে প্রশাসনকে মুক্ত করতে হবে। মেম্বার অফ পার্লামেন্টের কাজ হবে আইন প্রণয়ন করা, নীতি নির্ধারণ করা এবং স্থানীয় সরকারের কাজ হবে সরকারের যে নীতিগুলো আছে সেই নীতি অনুযায়ী বাস্তবায়ন করা এবং উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করা। যথাযথ পরীক্ষার ব্যবস্থা করা, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করা, এটিও একটি বিশাল কাজ। আমরা দেখি যে যারা আমলা আছেন তারা কোনো নির্দিষ্ট রুটিন ওয়ার্কের বাইরে কাজ করতে চান না। তারা ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে চান এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এবং স্বজনপ্রীতির কারণে অনেক সময় দেখা যায় সিদ্ধান্ত গ্রহণ করতে অনেক বেশি দেরি হয়ে যায়। এই যে আমলাতান্ত্রিক জটিলতা, এটাকে নিরসন করতে হবে। অর্থাৎ আমলাদেরকে জনবান্ধব অফিসার হতে হবে। জনবান্ধব যদি হন সেই ক্ষেত্রে মূলত এই জটিলতা নিরসন করা সম্ভব হবে। দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। দুর্নীতি মানে নীতির অভাব এবং যখন কোনো মানুষ বা যখন কোনো অফিসার তার উত্তরাধিকারীর জন্য তার বংশের জন্য কিছু রেখে যেতে হয় তখনই সে কিন্তু দুর্নীতি এবং স্বজনপ্রীতির আশ্রয় গ্রহণ করে এবং যখনই তিনি দুর্নীতিগ্রস্ত হন তখন তিনি বিভিন্ন উপায়ে অর্থ উপার্জনের পথ চালান। সরকার থেকে বেতন ভাতা পেলেও তিনি সেটাকে তার চাকরির জন্য বেতন পান, কাজের জন্য বকশিস পান। এই ধরনের একটা মানসিকতা সরকারি কর্মকর্তাদের মধ্যে কাজ করে। এছাড়া আমাদের রাজনীতিবিদ যারা আছেন নিচু পর্যায়ে তারাও রাতারাতি এখন রাজনীতি কোটিপতি হওয়ার একটা ব্যবস্থা হিসাবে অনেকে মনে করেন। এই দুর্নীতির কারণে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেবা জনগণ পাচ্ছে না। প্রকৃত সেবক হিসেবে লোক প্রশাসন প্রতিষ্ঠিত করা, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। লোক প্রশাসন যারা কর্তা ব্যক্তি আছেন, যারা আমলা আছেন তাদের মূল কাজ হচ্ছে জনগণের সেবা করা এবং সরকার যে কল্যাণমূলক রাষ্ট্রের যে সকল প্রণোদনা দিচ্ছেন সেগুলি জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দেওয়া। স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ এসব বিষয়গুলো সরকার। শক্তিশালী দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করা, সরকারের শুদ্ধাচার নীতিমালার যথাযথ প্রয়োগ, পেশাদারিত্ব নিশ্চিত করা, সকল বিভাগের মধ্যে সমন্বয় নিশ্চিত করা, কেন্দ্র মাঠ পর্যায়ের মধ্যে সম্পর্কের উন্নয়ন করা, অর্থনৈতিক সমস্যার সমাধান করা। এগুলি যদি করা যায় তাহলে আমরা দেখব যে আমাদের মাঠ পর্যায়ে যে সমস্যাগুলো আছে এটার সমাধান হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এতক্ষণ মাঠ পর্যায়ে প্রশাসনের সমস্যা এবং সমাধানের উপায় সম্পর্কে তোমরা জানতে পেরেছ। এখন আমরা আলোচনা করব স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে সম্পর্ক কি, পার্থক্য কি। স্থানীয় সরকার হচ্ছে মূলত প্রশাসনের কেন্দ্রীয় সরকারের কাজের ভার লাঘব করার জন্য স্থানীয় পর্যায়ে যদি কোনো প্রতিনিধির মাধ্যমে স্থানীয় পর্যায়ে যে জনসেবাগুলো আছে সেগুলি যদি তারা পৌঁছিয়ে দেন তখন সেটাকে আমরা স্থানীয় সরকার বলি। জনগণের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কর্তৃক বিভক্ত রাষ্ট্রের সেই ক্ষুদ্র একককে বোঝায় যার দায়িত্বে থাকেন সরকারি নিযুক্ত কর্মচারী এবং তাদের কাজের জন্য স্থানীয় লোকের কাছে জবাবদিহি না করে সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছে জবাবদিহি করেন। উদাহরণ হচ্ছে আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন। অর্থাৎ আমরা বলছি যে কেন্দ্রীয় সরকার তার কাজের ভার লাঘব করার জন্য, কমানোর জন্য আঞ্চলিক পর্যায়ে ক্ষমতা এবং কর্তৃত্ব দিয়ে আঞ্চলিক পর্যায়ে যদি সরকারের কোনো কর্মকর্তাকে যদি নিয়োগ প্রদান করেন তাহলে সেটাকেই আমরা বলি স্থানীয় সরকার। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে মূলত স্থানীয় সরকার কাজ করেন এবং এই স্থানীয় সরকারের কর্মকর্তা ব্যক্তিরা জনগণের প্রতিনিধির কাছে তারা জবাবদিহি করতে বাধ্য থাকেন না, তারা কেন্দ্রীয় সরকার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন। উদাহরণ হিসাবে আমরা বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের নাম আমরা উল্লেখ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোকপাত করব স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলতে আমরা কি বুঝি। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলতে আমরা বুঝি প্রশাসনিক কাজকে বেগবান করার জন্য
স্থানীয় পর্যায়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে বা নির্বাচিত প্রতিষ্ঠানের কাছে যখন ক্ষমতা সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হয়, তখন সেটাকে আমরা বলি স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার হচ্ছে সরকারের কর্তৃক বিভক্তীয় রাষ্ট্রের সেই ক্ষুদ্র একক যেখানে স্থানীয় প্রয়োজন মেটানোর জন্য আইনের মাধ্যমে, আমরা বলেছিলাম সংবিধানের কথা, প্রাপ্ত একটি সংস্থা থাকে এবং সেইরূপ সংস্থার দায়িত্বে থাকেন তিনি হচ্ছেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিগণ। এই প্রতিনিধিগণ জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হয় এবং প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের কাছেও জবাবদিহি করেন। আমরা বলছি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা কথা আমরা উল্লেখ করতে পারি। স্থানীয় সরকারের স্বায়ত্তশাসিত সরকার অর্থাৎ যে সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত হয়, যে সরকারের ক্ষমতার উৎস হচ্ছে সংবিধান। তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন। কেন্দ্রীয় সরকারের কাছেও তারা অনেক সময় জবাবদিহি করে থাকেন। সেটাকে আমরা বলি স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। আধুনিক রাষ্ট্রের আন্দোলন হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার এবং উন্নত রাষ্ট্রগুলো মূলত স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের হাতেই তারা অধিক পরিমাণ ক্ষমতা হস্তান্তর করেন এবং বিকেন্দ্রীকরণের যে চিন্তা ভাবনা সেগুলি সফল করার জন্য কাজ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের স্থানীয় সরকারের যে সম্পর্কে যেসব কথাবার্তা আমাদের সংবিধানে উল্লেখ করা আছে সেগুলি আমরা এখন আলোকপাত করব। আমাদের গণকর্মচারী অধ্যাদেশ 1979 থেকে বলা আছে কোন কর্মকর্তা কর্মচারী দলীয় রাজনীতিতে সম্পৃক্তের বিষয়ে বারণ করা হয়েছে এবং তা দণ্ডনীয় অপরাধ হিসেবে স্বীকৃত হয়েছে। আমরা এটা ইতিমধ্যে আলোচনা করেছি। কিন্তু স্থানীয় সরকার দল নিরপেক্ষ নয়, অর্থাৎ আমরা বলেছিলাম যে স্থানীয় সরকার দল নিরপেক্ষ সরকার। স্থানীয় সরকারের যারা কর্মকর্তা বা কর্মচারী তারা কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না কিংবা রাজনৈতিক দলের কোনো প্রচারণায় তারা অংশগ্রহণ করতে পারবেন না এবং যদি তিনি করে থাকেন তবে দণ্ডনীয় অপরাধ বলে স্বীকৃত। কিন্তু আমরা দেখি আমাদের দেশে সেটি অপরাধীর দোষে দৃষ্ট, বরং সরকারি কর্মকর্তারা স্থানীয় তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্দেশ্যের জন্য তারা নিরপেক্ষতার লেবাসকে তারা ভিতরে ধারণ করে, কিন্তু তারা সরাসরি তারা রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে। 2, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার দল নিরপেক্ষ নয়। সম্প্রতি সময়ে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন জাতীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলি দলীয়করণ বহুমাত্রায় বৃদ্ধি পেয়েছে। এক সময় স্থানীয় সরকার মূলত এলাকায় যারা জনপ্রতিনিধি যারা পপুলার, যারা জনগণের সাথে সম্পৃক্ত আছে দল নিরপেক্ষ ছিল, কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদে জাতীয় প্রতীকের মাধ্যমে মূলত নির্বাচন হয়। ফলশ্রুতিতে আমরা দেখি যে এখানে এটা অনেকটা আরো দলীয়করণের প্রকট আকার ধারণ করেছে। জনপ্রতিনিধি সরকারি কর্মচারী দ্বন্দ্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 51, 59 ও 60 নং অনুচ্ছেদে স্থানীয় সরকার সম্পর্কে বলা আছে প্রজাতন্ত্র হবে গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার বিষয় থাকবে। প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কাজে অংশগ্রহণ নিশ্চিত করা হবে। আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশে স্থানীয় শাসনের ভার প্রদান করা হবে। আমাদের 59 1 সংবিধানের 59 2 বলা আছে এই সংবিধান ও অন্য কোন আইন সাপেক্ষে যে দল নির্দিষ্ট করে এই অনুচ্ছেদের 1 দফা উল্লেখিত প্রত্যেক প্রতিষ্ঠান যথোপযুক্ত প্রশাসনের একাংশের মধ্যে যেরূপ দায়িত্ব পালন করবেন অনুরূপ আইনে লিখিত বিষয় সংক্রান্ত দায়িত্ব অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এখানে আমাদের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাজ কি? প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য, তারা 2 জনশৃঙ্খলামূলক কাজ, জনসাধারণ কার্য, অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন তারা করবে। এই আইনের শাসন প্রতিষ্ঠানসমূহকে রূপ করার এই ক্ষমতা প্রদান করা হয়েছে। অর্থাৎ স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী আঞ্চলিক পর্যায়ে তারা কর আরোপ করতে পারেন, নতুন কর আরোপ করতে পারেন, সংশোধন করতে পারেন, যেটি স্থানীয় সরকার করার কোনো সুযোগ নেই। কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার এর এই সুযোগ আছে, তারা ইচ্ছা করলে তাদের উপজেলায় বা ইউনিয়ন পরিষদের উপর সরকারের নির্দেশনা অনুযায়ী তারা কর আরোপ করতে পারেন। 1983 সালে তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ স্থানীয়
স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার উপজেলা পরিষদ উপজেলা স্থানীয় প্রশাসন পুনর্গঠন করেন, অধ্যাদেশ জারি করেন এবং উপজেলা চেয়ারম্যানের হাতে ব্যাপক ক্ষমতা প্রদান করেন এবং ইউনোকে সদস্য সচিব করে উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা উপজেলা পরিষদ অধ্যাদেশ নিয়ে আসেন এবং সত্যিকার স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার রূপ দেওয়ার চেষ্টা করেন। আমরা দেখি যে আমাদের দেশে স্থানীয় সরকার স্বায়ত্তশাসিত সরকারের যে প্রকৃষ্ট উদাহরণ সেটা হচ্ছে আমরা 1982 সালে তৎকালীন সামরিক সরকার হোসেন মোহাম্মদ এরশাদ উপজেলা পরিষদকে কার্যকর একটি স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের রূপ দেওয়ার তিনি চেষ্টা করেন। আমরা দেখি যে পরবর্তীতে 1990 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসেন। তারা এসে উপজেলা পরিষদকে বাতিল করে দেন এবং খুব আমরা বলবো যে খুব নিকৃষ্ট কারণ দেখিয়ে মূলত উপজেলা পরিষদকে বাতিল করা হয়। ফলশ্রুতিতে আমরা দেখি যে উপজেলা পর্যায়ে স্থানীয় সরকারের যে 7-8 বছরের যে উন্নয়ন সেটা ব্যাপকভাবে বাধাগ্রস্ত। আমরা দেখি পরবর্তী পর্যায়ে 1998 সালে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসেন এবং তারা আবার উপজেলা পরিষদকে আবার পুনর্জীবিত করেন এবং উপজেলা পরিষদ আইন, উপজেলা পরিষদ 24 আইন বলে উপজেলাকে পুনঃস্থাপন করেন। কিন্তু আমরা দেখি এখানে সরকারি কর্মকর্তাকে 1982 সালের এইরকম ক্ষমতা উৎস হিসেবে বিবেচনা করা হয় এবং উপজেলা পর্যায়ে সেই রকম করা হয়নি। ফলশ্রুতিতে উপজেলা পর্যায়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়নের সাথে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। অর্থনৈতিক দ্বন্দ্ব, ক্ষমতার অপব্যবহার এবং মানসিক সমস্যা। অর্থাৎ আমরা দেখি 1998 সালের আইনে যে নেগেটিভ দিক সেটা হচ্ছে আমরা বলছি মেম্বার অফ পার্লামেন্টকে উপজেলা পরিষদ উপদেষ্টা করা হয়, তাকে উপজেলার কাজের তদারকির দায়িত্ব দেওয়া হয় এবং উপজেলা পর্যায়ে উপজেলা চেয়ারম্যানের উপজেলা নির্বাহী অফিসারকে অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়। ফলশ্রুতিতে জনগণের প্রতিনিধিকে ক্ষমতাহীন করার কারণে উপজেলা পরিষদ অনেকটা ছোট জনগণনাতে পরিণত হয়। জেলা প্রশাসন রাষ্ট্রের কার্যাবলী বৃদ্ধির সাথে সাথে রাষ্ট্রকে জনগণের সেবামূলক প্রতিষ্ঠানে প্রতিস্থাপন করার স্বার্থে আমরা বলেছিলাম যে আমাদের সমগ্র বাংলাদেশে 64টি ভাগে ভাগ করা হয়। একজন উপজেলা একটি হচ্ছে জেলা। এই বিভক্ত অংশকে জেলা বলে। জেলার দায়িত্ব সরকার নিযুক্ত যে কর্মচারী থাকেন তাকে জেলা প্রশাসক এবং এই জেলা প্রশাসক মূলত জেলা পর্যায়ে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। ডক্টর উদুদ ভূঁইয়া তার ব্লক প্রশাসন গ্রন্থে বলেন, জেলা বলতে সাধারণত প্রশাসনিক সুবিধার্থে কোনো দেশের এমন কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলকে বোঝায় যেখানে সরকারের সমুদয় শাখা সরজমিনের দায়িত্ব পালন করে। আমাদের জেলা প্রশাসনের যে লক্ষ্য এবং নীতি সেটি হচ্ছে 6টি। তারা মূলত আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব গ্রহণ করে, ভূমি রাজস্ব অন্যান্য কর নির্ধারণ করে, ভূমি প্রশাসক হিসেবে কাজ করে, নির্বাহী কার্যাবলী সম্পাদন করে, তার সাহায্য এবং পুনর্বাসনের ব্যবস্থা করে, বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে তারা সম্পৃক্ত হয়। প্রতিটি জেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার জন্য ডেপুটি কমিশনার নেতৃত্বে আমরা বলেছিলাম একটি দপ্তর থাকে। জেলার কাজের ব্যাপ্তি অনুযায়ী সাধারণত 4টি বা 5টি কালেক্টরেট জেলা প্রশাসনকে দপ্তরকে ভাগ করা হয়। সাধারণ বিভাগ থাকে, রাজস্ব বিভাগ থাকে, শিক্ষা আইসিটি বিভাগ থাকে, আইন সহায়তা বিভাগ বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তর থাকে। মূলত জেলা প্রশাসক এই 4টি বিভাগের মাধ্যমে তার কার্যগুলিকে সম্পাদন করার চেষ্টা করেন। আমরা বলেছিলাম জেলাগুলো হচ্ছে রাষ্ট্রের ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট এবং 2011 সালে মন্ত্রী পরিষদ বিভাগ জেলা প্রশাসনের যে সাধারণ কার্যাবলীর তালিকা প্রকাশ করেছেন তা প্রতিটি জেলা প্রশাসকের ওয়েবসাইটে সাধারণ দায়িত্বগুলি নামে ট্যাবে লিপিবদ্ধ করা আছে। উল্লেখিত তালিকা বিশ্লেষণ করে দেখা যায় প্রায় 62 ধরনের কার্যাবলী নির্দিষ্ট করা আছে জেলা পরিষদের কাছে। এই 62 এটাই মূলত জেলা পরিষদের কাজ। রাজস্ব ব্যবস্থাপনা, জেলা ম্যাজিস্ট্রেসি, নির্বাহী ম্যাজিস্ট্রেসি, জনশৃঙ্খলা ও নিরাপত্তা, আইন শৃঙ্খলা, জেলখানা, পর্যটক, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় গোপনীয়তা বিষয়াদি নিয়ন্ত্রণ, ট্রেজারি ও স্টাম্প বিতরণ, দুর্নীতি দমন, লাইসেন্স প্রদান, মুক্তিযুদ্ধ বিষয়ক ক্ষমতা, সম্পত্তি হুকুম দখল করার ক্ষমতা, সংবাদপত্র ও প্রকাশনামূলক ক্ষমতা, নির্বাচন, সীমান্ত বিষয়াদি দেখেন, পরিসংখ্যান বিষয়গুলি তারা তদারক করেন, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য নিয়ন্ত্রণ, আনসার বিডিপির কার্য নিয়ন্ত্রণ করেন, সিভিল ডিফেন্স বা ফায়ার সার্ভিসের বিষয়গুলি তারা তদারক করেন,
তাদের শ্রম বিষয়ক বিষয়গুলি দেখেন, সামাজিক নিরাপত্তা, বেষ্টনী, পরিবার পরিকল্পনা, পেনশন, পারিতোষিক, পরিবহন ও যোগাযোগ, সম্পত্তি অধিগ্রহণ, জেলা পরিবহন, ফুল, শিক্ষা, মাধ্যমিক উচ্চ পরীক্ষা কেন্দ্র, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ। এই যে আমরা দেখছি যে প্রত্যেকটি কাজের সাথেই মূলত তারা ওতপ্রোতভাবে জড়িত। তারা বাজার মূল্য পরীক্ষণ এবং ভোক্তা অধিকার আইন সংরক্ষণ করেন, ওয়াকফ, দেবোত্তর এবং ট্রাস্টি সম্পদ পরিচালনা করেন, ধর্ম বিষয়ক বিভিন্ন ক্ষমতা ভোগ, অর্থাৎ ৬২ ধরনের কাজ আমরা লক্ষ্য করি যে একজন জেলা প্রশাসক এগুলি তদারক এবং নিয়ন্ত্রণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, এনজিও বিষয়ক ক্ষমতা, জেলা শিল্পকলার দেখাশোনা করেন, জেলার সরকারি আবাসনগুলি তারা নিয়ন্ত্রণ করেন এবং বরাদ্দ প্রদান করেন, জাতীয় আন্তর্জাতিক দিবসগুলি পালন করার জন্য উদ্যোগ গ্রহণ করেন, সিটিজেন চার্টার, তথ্য প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ, বনায়ন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, যেসব বিষয়গুলো তারা, অর্থাৎ সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয়, ৩৯টি মন্ত্রণালয় আছে এবং বিভিন্ন বিভাগের কাজও তারা তদারক এবং নিয়ন্ত্রণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এখন জেলা প্রশাসকের কি কাজ, জেলা পরিষদের কি কাজ এবং এর সম্পর্কে তোমরা এতক্ষণ, অর্থাৎ এমন কোনো কাজ নেই কেন্দ্রীয় সরকারের যেটি আমরা জেলা পর্যায়ে জেলা প্রশাসক নিয়ন্ত্রণ বা তদারক করেন না। আশা করি তোমরা আজকের ক্লাস থেকে বিস্তারিত অবগত হলে। আমরা যে বইগুলি সান্নিধ্য নিয়েছি, সহায়তা নিয়েছি প্রফেসর মোজাম্মেল হকের স্থানীয় স্বায়ত্তশাসন দাবি, প্রফেসর এমাজউদ্দিন আহমেদ বাংলাদেশ লোক প্রশাসন, জনাব রফিকুল ইসলাম এনএস পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইগুলি আমরা সহায়তা নিয়েছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনলাইন ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আশা করি তোমরা আজকের ক্লাস থেকেই তোমাদের অনেক তথ্য পেয়ে তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।